আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সরকার দেশ থেকে বিতাড়িত হওয়ার পর আজ প্রায় 10 মাস অতিক্রান্ত। আর এই 10 মাস বাংলাদেশের শাসনভার ন্যস্ত রয়েছে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারই বাছাই করা কিছু উপদেষ্টা মণ্ডলীর হাতে। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেটা জনগণ আশা করে সেটা হচ্ছে জনগণ সবসময় আশা করে যে তার নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে সে তার যে চাওয়াগুলো সেগুলো পাওয়ার যে ভিউ সেটা কিন্তু জনগণ তার নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে আশা করে থাকেন। তাহলে প্রফেসর ডক্টর ইউনূসের কাছ থেকে জনগণ কি এখন কিছু আশা করতেছেন না? হ্যাঁ, অবশ্যই করতেছেন। এটা হচ্ছে যে আমরা মানি না মানি, কেন মানবো না, অবশ্যই মানতে হবে। প্রত্যেকেই কিন্তু আমরা এটা জানি যে যখন দেশ প্রশাসনবিহীন শাসকবিহীন একটা আস্থাকুলের কিংবা ধ্বংসের অতল গহ্বর থেকে সব অভিভাবক কিংবা কাণ্ডারহীন ভাবে পড়েছিল প্রায় 4 থেকে 5 দিন ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর, তখন এদেশের হাল ধরার জন্য ছাত্র জনতা নির্বিশেষে আমি বলবো সবাই সবাই কারণ তখন প্রফেসর ডক্টর ইউনূস সরকার গঠন করবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা হবে, এ বিষয়ে কিন্তু কেউই দ্বিমত পোষণ করেননি। এখন আজ অবধি তার বিরুদ্ধে দ্বিমত পোষণকারী জনগণ খুব কমই আছেন। সুতরাং আমি বলবো যে সেটা জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু তৈরি হয়েছিল। তো প্রশ্ন যেখানে এখন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে সরকার চাচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে নির্বাচিত যে প্রতিনিধি কিংবা গভর্নমেন্ট আসবে তার আগে সংস্কার তারা চাচ্ছে আর কি। তো সেই সংস্কারটি আমি বলবো যে অবশ্যই যৌক্তিক, কারণ যদি 72-এর সংবিধান কিংবা আমরা যে সংবিধানের উপরে প্রতিষ্ঠিত ছিলাম সেই সংবিধান যদি আমরা পরিবর্তন না করি, যদি সেই সংবিধান থেকে বেরিয়ে না আসি, তাহলে বিপ্লবী সরকার, যদি এই সরকারকে আমরা বিপ্লবী সরকার না বলি কিংবা জনগণের সরকার না বলি, তাহলে কিন্তু সরকার অবৈধ হয়ে যায়। সুতরাং আমরা অবশ্যই এই সরকারকে, যেহেতু 2006 সালেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে কবর দেওয়া হয়েছিল কিংবা সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল, সুতরাং সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলার মতো কোনো অবস্থা আমাদের আইনগতভাবে নাই। কারণ যেখানে আইন করি সেটাকে বাদ করা হয়েছিল, সেখানে আমরা তো সেই আইনটি এখনো যেই আইনের কিংবা যেই সংবিধানে তত্ত্বাবধায়ককে বাদ দেওয়া হয়েছিল সেই সংবিধানটি আমরা এখনো বাদ দিতে পারিনি। সুতরাং সেই সংবিধান অনুযায়ী কিন্তু আমরা তত্ত্বাবধায়ক বলতে পারি না। সুতরাং অবশ্যই আমরা এই সরকারকে বিপ্লবী সরকার বলবো এবং এই সরকারের অধীনে আমরা চাইবো যে সংস্কার করেই কিন্তু নির্বাচন হোক, এটা আমরা অবশ্যই চাইবো। এবং সংস্কার সম্পূর্ণরূপে করেই নির্বাচন হবে এটাই চাইবো, সংস্কার আংশিকভাবে করে নির্বাচন হবে এটা আমরা চাইবো না। কারণ বিএনপি কিংবা অন্য কোনো দল, আমি বিএনপির কথা এখানে একটু বলে নিচ্ছি যে বিএনপির কিছু কিছু রাজনীতিবিদ কিংবা বিএনপির রাজনীতি করে এমন কিছু নেতা সেই 5ই আগস্টের পর থেকে দেখছি যে জামায়াতের সাথে খুব একটা দ্বন্দ্বের মধ্যে মিলে গেছে। মানে জামাতকে প্রতিপক্ষ ভাবতেছে, জামাতও অনুরূপ বিএনপিকে প্রতিপক্ষ ভাবতেছে। আমি বিষয়টি খুব মানে আমার কাছে বিষয়টা খুব হাস্যকর মনে হয়, এই জন্য যে জামাত কখনো বাংলাদেশে যে 50 বছরের ইতিহাসে এরা কখনো কোনো দলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে এখনো প্রকাশ করতে পারেনি। সর্বোচ্চ 8 থেকে 10টি আসন তাদের এই মুহূর্তে নির্বাচন করলে হয়তো তারা 8-10টি আসন পেতে পারে। তো তাদের সাথে আসলে দ্বন্দ্বে জড়ানো কিংবা তর্কে জড়ানো, এটা আমি মনে করবো যে এটা এক ধরনের রাজনৈতিক নির্বুদ্ধিতা। আসলে রাজনৈতিক চর্চা থেকে কিন্তু অনেক
সুবুদ্ধি এবং কৌশলী যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু বেরিয়ে আসে। আমাদেরকে আসলে সুগঠিতভাবে রাজনৈতিক চর্চা করতে হবে। এখন আমরা যদি সর্বপ্রথম যে না, যেমনই হোক আমরা আগে নির্বাচন চাই, নির্বাচন চাইলে বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বাংলাদেশের শাসন ক্ষমতার কিংবা শাসনভারের বা ক্ষমতার যে পার্থক্য সেটা হচ্ছে শুধুই নির্বাচন। অর্থাৎ নির্বাচন দিলে ক্ষমতায় বিএনপি আসবে, এটা কোনোভাবে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তো যদি সংস্কার না হয় তাহলে কিন্তু এই বিএনপি আসার পরে কিন্তু পতিত স্বৈরাচার যে ফ্যাসিস্ট শক্তি তারা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে এবং উঠবে, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ তাদেরকে যদি সমূলে আইন করে নির্মূল করা না যায় তাহলে কিন্তু তারা যে কোনো ভাবে আবার ইন্ডিয়ার ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের কে যে মানে ইন্ডিয়ার উপনিবেশ ভাবা, সে ইন্ডিয়ার খবরদারি করা, এই বিষয়গুলো দিয়ে কিন্তু আবার একটা হট্টগোল এবং রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এটা স্বাভাবিক, আপনি মানলেও এটা হবে, না মানলেও এটা হবে। আর সুতরাং এখান থেকে এড়িয়ে যাওয়া যায় না। তাই এড়িয়ে যেহেতু না যাওয়া যাচ্ছে না, সুতরাং আমাদেরকে অবশ্যই প্রফেসর ডক্টর ইউনূসের ক্ষমতা থাকাকালীন সময়ে পূর্ণরূপে সংস্কার করতে হবে, সেটা দেরি হোক কিংবা 2 মাস আগে হোক আর পরে হোক। আর এই মুহূর্তে বিএনপির যে বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপি এই সংস্কারের জন্য এবং নতুন আইন তৈরি করে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কিংবা ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য সুন্দরভাবে পরিচালনার জন্য কি কি করা যায়, সংস্কারে কি কি আনা যায়, এগুলোর জন্য প্রফেসর ডক্টর ইউনূসকে সাহায্য করা উচিত। যদি সাহায্য না করা হয় তাহলে কিন্তু এখানে বিএনপি নিজেদের জন্য নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা সত্যি। আর আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি কিন্তু আমি বলবো যে বর্তমান রাজনৈতিক প্রজ্ঞা এবং যে সুকৌশলী বক্তব্য, এটি সত্যিকার অর্থেই অনেক সুকৌশলী রাজনীতিবিদদের মতোই তার সকল কিছু। সুতরাং আমি বলবো যে তিনিও চাইবেন যে কিভাবে দ্রুত প্রফেসর ডক্টর ইউনূসকে সাহায্য করে সংস্কার সম্পন্ন করে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করা যায়, সেটি কিন্তু তিনি অবশ্যই প্রফেসর ডক্টর ইউনূসকে সাহায্য করার মাধ্যমে এই কাজটি সম্পন্ন করার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। সুতরাং আমরা বলবো যে অবশ্যই সংস্কার দরকার। সংস্কার না হলে এখনো কিন্তু সেই সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকার তাদের যে অবস্থানে সেখানে কিন্তু রয়েই গেছে। সুতরাং আমাদেরকে আগে সেই সংবিধান বাদ দিতে হবে। সংবিধান বাদ দেওয়া ছাড়া কোনো অবস্থাতেই আমরা কিন্তু পুনর্নির্বাচন কিংবা পরবর্তী নির্বাচনের দিকে এগোতে পারি না। সংস্কার দরকার, সংস্কার করতে হবে, সংস্কার করেই সরকার নির্বাচনের দিকে যেতে হবে এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় সকল সাহায্য সহযোগিতা বিএনপি এই সরকারকে করার আহ্বান জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।